বাংলাদেশের যে কোনো উন্নতির কথা বলতে গেলে আমরা মজা করে বলি যে দেশ সিঙ্গাপুর হয়ে গেছে বা সিঙ্গাপুরের চাইতেও উন্নত হয়ে গেছে। আমরা হয়তো নিছক মজার ছলে কথাটা বলি, তবে শুধু বাংলাদেশই নয়, পুরো বিশ্বের কাছে কিন্তু সিঙ্গাপুর দেশটি একটি রোল মডেল হয়ে উঠেছে। অথচ বাংলাদেশের খুব কাছাকাছি সময়ে স্বাধীনতা পাওয়া দেশটি কয়েক যুগ আগেও টিকে থাকতে রীতিমতো ধুঁকছিল। সেখান থেকে 2021 সালে সিঙ্গাপুরের মাথাপিছু জিডিপি দাঁড়ায় $72,000, যা ছিল বিশ্বের চতুর্থ সর্বোচ্চ মাথাপিছু জিডিপির হার। কোনো রকম প্রাকৃতিক সম্পদ না থাকা ছোট্ট একটি দেশ যেভাবে শীর্ষ ধনী দেশের তালিকায় চলে আসলো, তাদের সেই বদলে যাওয়ার গল্পটা চমকপ্রদই বটে। সিঙ্গাপুর কিভাবে অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে আজকের অবস্থানে আসলো, সেটা জানার জন্য আমাদের চলে যেতে হবে দেশটির স্বাধীনতার পূর্ববর্তী ও স্বাধীনতা পরবর্তী সময়ে। 1960 সালে ব্রিটিশরা সিঙ্গাপুর ছেড়ে যাওয়ার পর দেশটির অর্থনীতি ধ্বংসের মুখে পড়ে যায়। ক্রমেই বাড়তে থাকে বেকারত্বের সমস্যা। কঠিন সময় সিঙ্গাপুরের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ অর্থনীতির উন্নয়নের জন্য মালয়েশিয়ার সাথে একীভূত হওয়ার পরিকল্পনা নেন। লি কুয়ান ইউ ভেবেছিলেন মালয়েশিয়ার সাথে থাকলে দেশ হিসেবে তাদের উন্নতি হবে। তার প্রচেষ্টায় অবশেষে 1963 সালে সিঙ্গাপুর আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার সাথে একীভূত হয়। তবে সেটা খুব বেশি দিন টেকেনি। 1965 সালে 9ই আগস্ট সিঙ্গাপুরকে ফেডারেশন থেকে বহিষ্কার করে মালয়েশিয়া। এর পেছনে জাতিগত উত্তেজনার পাশাপাশি সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মধ্যে রাজনৈতিক মতবিরোধও বড় ভূমিকা রেখেছিল। একরকম ইচ্ছার বিরুদ্ধেই সেই সময় স্বাধীনতা ঘোষণা করতে বাধ্য হয় সিঙ্গাপুর। ছোট দেশটির মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তখন প্রয়োজন ছিল এমন কিছু পদক্ষেপ যা সিঙ্গাপুরের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। সেই ভাবনা থেকেই লি কুয়ান ইউ সিঙ্গাপুরে বিনিয়োগের জন্য বিদেশি ব্যবসায়ীদের আকৃষ্ট করার অভিনব পন্থা অবলম্বন করেন। দেশটিতে ব্যবসায়ের জন্য করের হার অনেক কমিয়ে দেন তিনি। তবে লি কুয়ান ইউ এটাও বুঝতে পেরেছিলেন যে বিদেশিরা শুধু সিঙ্গাপুরে বিনিয়োগ করলেই তাদের উন্নতি হবে না। পাশাপাশি সিঙ্গাপুরের নাগরিকরা যদি সুশিক্ষিত হয় এবং কারিগরি জ্ঞানও অর্জন করে, তাহলে বিদেশি কোম্পানিগুলোতে তারাও কাজ করার সুযোগ পাবে। আর সেটা হলে বিদেশি কর্মীদের খরচও কমবে এবং সিঙ্গাপুরের মানুষ দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখতে সক্ষম হবে। স্বাধীনতার সময় সিঙ্গাপুরে বেশিরভাগ মানুষই নিরক্ষর ছিল। তাদের সুশিক্ষিত করার জন্য শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারি বাজেটের একটি বড় অংশ বরাদ্দ করে লি কুয়ান ইউ সরকার। এর ফলও তারা পেতে শুরু করে আস্তে আস্তে। বিদেশি কোম্পানিতে ক্রমশ বাড়তে থাকে স্থানীয় কর্মীর সংখ্যা। উন্নতির চরম শিখরে পৌঁছে গেলেও সেই মডেল থেকে সরে আসেনি সিঙ্গাপুর। এখনও দেশটির নাগরিকদের সবচাইতে আধুনিকভাবে শিক্ষিত করার প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বিশ্বের সেরা শিক্ষকদের নিয়োগ দিয়ে থাকে তারা। সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা। ফলে প্রচুর বিদেশি ছাত্রছাত্রী দেশটিতে পড়াশোনা করার জন্য যাচ্ছেন। এটিও দেশটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রাখছে। দেশের মানুষের আয় বাড়ার সাথে সাথে নাগরিকদের জন্য তাদের আয়ের একটি অংশ সিভিএফ বা কেন্দ্রীয় ভবিষ্যৎ তহবিলে সঞ্চয় করা বাধ্যতামূলক করেছে সিঙ্গাপুর সরকার। সিভিএফ সেই সঞ্চয় তহবিল সরকারি বন্ডগুলোতে বিনিয়োগ করে। সিঙ্গাপুরের সঞ্চয় হার বিশ্বের সর্বোচ্চ। সঞ্চয় একটি দেশের অর্থনৈতিক উন্নতির মেরুদণ্ড। যদি সঞ্চয়ই না থাকে তাহলে বিনিয়োগ হবে না, ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিও আটকে যাবে। আরেকটি বিষয় সিঙ্গাপুরের এগিয়ে যাওয়ায় অনেক অবদান রেখেছে, তা হলো দুর্নীতির ব্যাপারে তাদের শক্ত অবস্থান। দুর্নীতি সব ক্ষেত্রেই উন্নতিকে বাধাগ্রস্ত করে। শুরু থেকেই তাই এই ব্যাপারে কোনো ছাড় দেয়নি সিঙ্গাপুর। দুর্নীতি রোধে দেশটিতে রয়েছে কঠোর আইন। আধুনিকায়নের মাধ্যমে সিঙ্গাপুর আন্তর্জাতিক বড় বড় সম্মেলনে একটি মূল কেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্বের অধিকাংশ বড় বড় কোম্পানির অফিস হয়েছে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে। এশিয়ার 4 বাকখ্যাত দেশগুলোর তালিকায় দক্ষিণ কোরিয়া, হংকং ও তাইওয়ানের সাথে রয়েছে সিঙ্গাপুরের নামও। সিঙ্গাপুরের উত্থানকে বলা হয় বিংশ শতাব্দীর সবচাইতে সফল উন্নয়নের একটি গল্প। শূন্য থেকে শুরু করা দেশটি যেভাবে ধাপে ধাপে উন্নতি করেছে, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য তা অনুপ্রেরণা হতে পারে।